ঠিক আছে? আমি প্রথম যেদিনকে পড়িয়েছিলাম সেদিনকে আমি অনেকগুলো জিনিস বলেছিলাম, ম্যাটার, ওই ক্ষিতি অপ তেজ বরুদ্ভিয়ম, এবং পাঁচখানা এলিমেন্ট বলেছিলাম হুম না, হুম শুনছি। ক্লাসিক্যাল এলিমেন্ট যেগুলোকে বলে সলিড, লিকুইড, গ্যাস। বলেছিলাম এটা হচ্ছে কোথায় কি মিলে? ক্ষিতি, এটা হচ্ছে অপ, এটা হচ্ছে মরুত, মানে ল্যান্ড, ওয়াটার, এয়ার, লিটারাল মিনিং। ঠিক তেমনি ওখানে ক্ষিতি অপ তেজ মরুদ্ভিয়ম ছিল। তেজ বলে একখানা সিগনিফিকেন্ট এলিমেন্ট ছিল। আর তখন বলছিলাম যে তেজ হচ্ছে এনার্জি হুইচ ইজ শেয়ার্ড বাই বোথ physics and chemistry. This subject is shared by both physics and chemistry. It is representing the fire, and fire is a source of energy, light energy, heat energy. So this is the thing. So thermodynamics is a subject of energy. তোমাদের ফিজিক্সে থার্মোডাইনামিক্স অলরেডি পড়ানো স্টার্ট করেছে কি? ফিজিক্সে বোধহয় মডিউল 8 হচ্ছে থার্মোডাইনামিক্স। করেছে, কাউকে স্টার্ট করেছে ফিজিক্স? যদি স্টার্ট না করে থাকে, this chapter you can rely on for physics also, because I will cover most of the part of physics in this chapter. মানে ফিজিক্সে যে থার্মোডাইনামিক্স আছে তার অনেকটাই এখানে কভার হয়ে যাবে। ওকে, থার্মো মিন্স হিট। আচ্ছা দেখা যাচ্ছে তো, নাকি কালিটা একটু ডার্ক নেব? আর ডাইনামিক্স মিন্স মোশন। ঠিক আছে, এটার মানে থার্মোডাইনামিক্স মানে দুটোই বোঝায়। এই দুটোকে একসাথে করলে দুটো মানেই বোঝাতে পারে। এক, মোশন অফ হিট, মানে হিট কোথা থেকে কোথায় যাচ্ছে, মোশন অফ হিট। আর এটা হচ্ছে মোশন ডিউ টু হিট, মানে ওয়ার্ক, মোশন ডিউ টু হিট হুইচ ইজ কল্ড ওয়ার্ক। এই দুটোই এখানে মিন করতে পারে। কথাটা মানেটা বোঝা গেল? আচ্ছা, ঠিক আছে। ফিজিক্সে তো তোমরা ডায়নামিক্স পড়েছো। এই ডায়নামিক্স, কাইনেটিক্স আর কাইনামেটিক্স, এদের মধ্যে রিলেশন বা ডিফারেন্স বুঝতে বলতে পারবে? তিনটেই কোনো না কোনোভাবে মোশনের সঙ্গে যুক্ত, বা তিনটে সেম জিনিসকে মিন করে না। তানিশ, what is the difference between dynamics, kinetics and kinematics? দেখো তিনটে শব্দই তোমরা ফিজিক্সে শুনেছো, কিন্তু অ্যাকচুয়ালি এটা মনে পড়ার জিনিস নয়, কারণ কোথাও কেউ এটাকে বলে না, এটা বুঝতে হয়। ডায়নামিক্স ইজ দ্য স্টাডি অফ মোশন, kinetics is study of force, and result of force, that is motion, result of ফোর্স। রেজাল্ট অফ ফোর্সের দুটো ভাগ, একটা হচ্ছে আইদার সেটা কাম টু স্টপ, মানে মুভমেন্ট থেকে জিরো হয়ে গেল, অর স্টার্ট মুভিং,
এটা থার্ডও বলা যেতে পারে চেঞ্জ ভেলোসিটি। ভেলোসিটি মানে ডাইরেকশন অলসো, নট অনলি ম্যাগনিটিউড বাট অলসো ডাইরেকশন, তাই চেঞ্জ স্পিড বললাম না, চেঞ্জ ভেলোসিটি বললাম। আর কাইনামেটিক্স হচ্ছে স্টাডি অফ মোশন উইদাউট ফোর্স, উইদাউট অ্যাকাউন্টিং দ্য ফোর্স। যাত্রীর এরকম হয় নাকি? মোশনের স্টাডি করবো তো ফোর্স স্টাডি করবো না? ইয়েস, কেন হবে না? আচ্ছা, ফোর্সের ইকুয়েশন মনে আছে? ফোর্স ইকুয়ালস টু কি হয়? মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে যদি আমি ফোর্সকে অ্যাকাউন্ট না করি না এটা আজকে বেরোলো। কিন্তু মোশন অ্যাকাউন্ট করি, তার মানে অ্যাক্সিলারেশনকে অ্যাকাউন্ট করছি, ভেলোসিটিকে অ্যাকাউন্ট করবো, ডিসপ্লেসমেন্টকে অ্যাকাউন্ট করবো। তার মানে ওই যে রিয়াকশনগুলো আছে না, রিয়াকশন বলছি ইকুয়েশনগুলো, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, বা এগুলো সব এর জায়গায় জি বসিয়ে যেগুলো করি, প্রজেক্টাইল মোশন, এগুলো তুমি দেখবে ওখানে কোথাও ফোর্সের কথা কিন্তু বলা নেই। এইসব মানে সোজা কথা হচ্ছে কাইনামেটিক্স হচ্ছে স্টাডি উইদাউট মাস, এইসব বলতে গেলে কেন তুমি তো তাহলে তো ভাবলাম না কেন। স্টাডি উইদাউট মাস, এখানে মাসের কোনো রোল নেই। আর কাইনেটিক্স হচ্ছে স্টাডি উইথ মাস। ঠিক আছে। তো আলটিমেটলি ডায়নামিক্স কি হয়ে গেল? এই ডায়নামিক্স হয়ে গেল বেসিক্যালি কাইনেটিক্স প্লাস কাইনামেটিক্স, একসঙ্গে হচ্ছে ডায়নামিক্স। এবার তোমরা ভেবে দেখো, তোমরা যে চ্যাপ্টারগুলো পড়েছো তাতে ফার্স্ট চ্যাপ্টারই ছিল কাইনামেটিক্স, মোশন ইন দ্য স্ট্রেট লাইন, মোশন ইন দ্য প্লেন। তারপর ছিল নিউটনস ল, ফোর্স চলে আসছে, তাই নিউটনস ল থেকে কাইনেটিক্স শুরু হচ্ছে। রোটেশনাল মোশন অ্যান্ড ইকুইলিব্রিয়াম ঠিক আছে। অফ ফোর্সেস ছিল না ওইখানে, কিন্তু রোটেশনাল মোশনে কিন্তু স্ট্যাটিক্সও ছিল, জামা ছেড়ে ডায়নামিক্সও ছিল, আর ডায়নামিক্স মধ্যে কাইনেটিক্সও ছিল, কাইনামেটিক্সও ছিল। ঠাকুরকে ডাকো। ঠিক আছে, ওই যে ছিল না আলফা ইকুয়ালস টু না ও পড়াতে চলে গেছিল ওখান থেকে। কি ছিল, ওই যে ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই টি, ওমেগা ইকুয়ালস টু থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই টি, বলছি তুমি ঠাকুরকে থিটা ইকুয়ালস টু ওমেগা টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার, ছিল না এগুলো? রোটেশন মেশিন ছিল তো এগুলো? এগুলো হচ্ছে রোটেশনাল কাইনামেটিক্স। এটা ছিল রোটেশনাল কাইনামেটিক্স। ঠিক আছে। আর যেখানে টর্ক গুলো ছিল, ঠিক আছে। টর্ক, ফোর্স ক্রস ডিস্টেন্স, তুমি ঠাকুর। পারপেন্ডিকুলার ডিস্টেন্স, অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম তো হ্যাঁ, পি ক্রস ডিস্টেন্স, আই ওমেগা স্কোয়ার, কোন মামার মেয়ে? ইনার্শিয়া, আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার, এগুলো ছিল না? তাহলে এগুলো কি হচ্ছে? এটা হচ্ছে রোটেশনাল কাইনেটিক্স। টুগেদার কি হচ্ছে? টুগেদার হচ্ছিল রোটেশনাল ডাইনামিক্স। এবার বোঝা যাচ্ছে ডিফারেন্সটা? মনে থাকবে তো এবার, যে একটায় মাস আছে আর একটায় মাস কনসিডার করা হচ্ছে না। আর একটা হচ্ছে স্ট্যাটিক্স। স্ট্যাটিক্স হচ্ছে বেসিক্যালি
একটা সিউডো থিং, ফেক থিং। স্ট্যাটিক্স হচ্ছে ব্যালেন্স অফ ফোর্স। মানে আমি একটা খাটের উপর বসে রয়েছি, ঠিক আছে, এবার আমার তলায় একটা গদি আছে, ঠিক আছে, এবার একটা গদি আছে, তার উপর আমি এরকম বসে রয়েছি। তো আমার যে ওয়েট সেটা তলা দিয়ে কাজ করছে। আমি কি চাইছি, আমি চাইছি যে ওটাকে ছিঁড়ে ফেলে, মানে আমি ঠিক এক্স্যাক্টলি চাইছি না, আমার আমার এটা চাইলে খুব খারাপ অবস্থা হবে। আমি আমার তলার দিকে চলে যাই, গ্র্যাভিটি আমাকে টানছে নিজের দিকে। আর এই খাটের যে মলিকিউলগুলো সেগুলো কি চাইছে, সেগুলো চেষ্টা করছে যাতে ওরা একটা টেনশন ক্রিয়েট করতে পারে, যাতে ওরা ছিঁড়ে না যায়। আমাকে অপোজ করছে যাতে ওরা ছিঁড়ে না যায়। তাহলে আমার যে ডাউনওয়ার্ড ফোর্স আর ওদের যে রেজাল্ট্যান্ট আপওয়ার্ড ফোর্স, সে দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট হয়ে গেলে আমি খাটের ওপর একটু দেবে গিয়ে বসে থাকছি। কতখানি দাবছি, যতখানি না দাবালে এটা আমার ফোর্সটাকে ব্যালেন্স না করতে পারে। কথা বোঝা গেছে? এই কারণে সোফা বেশি দাবে, কিন্তু কাঠের বেঞ্চ বা মেটালের বেঞ্চ অতটা বেশি দাবতে পারে না, কারণ চট করে ব্যালেন্স করে ফেলে। আর তুমি খবরের কাগজের হ্যামকের ওপর বা খবরের কাগজের চেয়ারের ওপর মোটেই বসতে পারবে না, কারণ ব্যালেন্স করার আগেই ফেটে যাবে। ক্লিয়ার হতো তো আইডিয়াটা? আমি এই কারণেই বলছি, কারণ আমার ডায়নামিক শব্দটা বোঝানোর খুব দরকার আছে। তাই আমি এতখানি ফিজিক্সের জায়গায় ঢুকলাম। নানেস ব্যাপারটা ক্লিয়ার তো? ওকে, এবার এই থার্মোডাইনামিক্স কার কার হয়, কার কার স্টাডি করা যায় না। বেসিক্যালি থার্মোডাইনামিক্সের যে মোশনের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে, কাকার সঙ্গে গাড়িতে ফেরোনি? হ্যাঁ, কাকার সাথে কাকাই তো আমাকে দিয়ে গেল। আস্তে রেকর্ডিং হচ্ছে, is studied during চেঞ্জ অফ এনার্জি, যখন এনার্জি রিলিজ বা অ্যাবজর্ব হয় বা এক ফর্ম থেকে অন্য ফর্মে ট্রান্সফর্ম হয়। কি কি? রিলিজ অর অ্যাবজর্ব। নাম্বার টু, ট্রান্সফর্ম ফ্রম ওয়ান এনার্জি টু ওয়ান আদার এনার্জি। তো এই সব কেসগুলোতে এটা থার্মোডাইনামিক্সটা আমরা স্টাডি করি। তো এই যে ট্রান্সফার ফ্রম ওয়ান টু অ্যানাদার লিখছি, কি কি এনার্জি আছে, লিস্ট অফ এনার্জিস। তোমাদের ক্লাস 9-এর বা 10-এর বইতে কোনো একটা জায়গায় এই লিস্ট অফ এনার্জিস ছিল, ঠিক আছে। এবার আইসিএসসির একটা মহাদোষ, ওরা টাইপ অফ এনার্জির সাথে সোর্স অফ এনার্জিটাকে মিলিয়ে দিয়েছিল, ঠিক আছে। এটাকে আমরা দুভাবে ভাগ করতে পারি, দুটো লিস্ট করতে পারি। এটা হচ্ছে টাইপ অফ এনার্জি, আর এটা হচ্ছে সোর্স অফ এনার্জি। ওরা কি করেছিল, ওরা এই দুটোকে মিলিয়ে একটা টোটাল লিস্ট বানিয়ে দিয়েছে। সোর্স অফ এনার্জি কোনগুলো? সোর্স অফ এনার্জি হচ্ছে ওই সোলার এনার্জি, উইন্ড এনার্জি, জিওথার্মাল এনার্জি, হাইড্রাল এনার্জি, ফসিল ফুয়েল এনার্জি মানে কোল বা পেট্রোলিয়াম থেকে, টাইডাল এনার্জি, এগুলো হচ্ছে সোর্স। ওরা এগুলোর সাথে কাকে মিশিয়েছিল? ওরা এগুলোর সাথে মিশিয়ে দিয়েছিল লাইট এনার্জি, ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক্যাল, ম্যাগনেটিক, সাউন্ড, নিউক্লিয়ার, আর কি আছে,
মেকানিক্যাল, কেমিক্যাল, আর লাস্ট হিট। এগুলো ছিল হচ্ছে টাইপ অফ এনার্জি। ওকে, এর মধ্যে এই যে হিট, লাইট, সাউন্ড, ম্যাগনেট, ইলেকট্রিক্যাল, এই পাঁচখানাই না ওয়েভ ফর্মে প্রপাগেট করে। ওয়েভ ফর্ম অফ এনার্জি। সাউন্ড ওয়েভ খুব পপুলার, লাইট ওয়েভ খুব পপুলার, হিট ওয়েভ খুব পপুলার, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো খেয়াল করে দেখা গেল যে এই পাঁচজনই না ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, মানে এই পাঁচটাই একটা টাইপেরই ডিফারেন্ট ডিফারেন্ট ম্যানিফেস্টেশন। মানে মডার্ন কেমিস্ট্রিতে বা মডার্ন ফিজিক্সে অ্যাকচুয়ালি এই এনার্জির নাম্বার অফ লিস্ট, মানে মেম্বার্স কটা এনার্জি আছে সেটা কমে আসছে। মানে আমরা বলছি যে আচ্ছা এগুলোকে আলাদা আলাদা করে স্টাডি করার কিছু নেই, এগুলো সবই সিমিলার প্রপার্টির, তাই এগুলোকে একটা ক্যাটাগরিতে রাখা হয়। এগুলোর ওয়েভ আছে, আর যেগুলোর ওয়েভ নেই, যেটা ওয়েভ ফরম্যাটে যায় না, সেটা সেটা হচ্ছে এক নিউক্লিয়ার। নিউক্লিয়ার হচ্ছে যে জিনিসটা অ্যাটম এর নিউক্লিয়াসে প্রোটনগুলোকে বেঁধে রাখতে সাহায্য করে। এনার্জি ইউজড ফর proton to be held at nucleus। আর আমরা কি জানি, প্রোটন নাম্বারটাই হচ্ছে কোনো একটা এলিমেন্টের আইডেন্টিটি। কার কাছে কটা প্রোটন আছে, তোর কাছে কটা প্রোটন আছে রে? আমার কাছে দুটো প্রোটন আছে। আচ্ছা তুই হিলিয়াম? হ্যাঁ আমি হিলিয়াম। বাহ ভেরি গুড। তোর কাছে কটা আছে? আমার কাছে 11টা আছে। আচ্ছা তুই সোডিয়াম? হ্যাঁ সোডিয়াম। তোর কাছে ইলেকট্রন কটা? ইলেকট্রন 10টা আছে। ও আচ্ছা তুই সোডিয়াম প্লাস? ইয়েস ইয়েস আমি সোডিয়াম প্লাস। ঠিক আছে, তো দেখো ইলেকট্রন চেঞ্জ হলে কিন্তু ওর আইডেন্টিটি চেঞ্জ হয়ে যাচ্ছে না, ওর ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হচ্ছে, কিন্তু ওর চেহারা ওটা সোডিয়ামই আছে। কথা বোঝা গেল? ঠিক আছে, তো নিউক্লিয়ার এনার্জি হচ্ছে সেটা যেটা প্রোটনগুলোকে ধরে রাখছে। আর নাম্বার 2 হচ্ছে কেমিক্যাল। কেমিক্যাল এনার্জি হচ্ছে যেটা অ্যাটমগুলোকে একসাথে ধরে রাখছে। এনার্জি ইউজড ফর অ্যাটমস টু বি হেল্ড, যেটাকে বন্ড বলছি আমরা, অ্যাট বা উইদিন মলিকিউল। তো দিস ইজ কেমিক্যাল এনার্জি। যেটা নিয়ে প্রবলেম সেটা হচ্ছে মেকানিক্যালটাকে ছাড়ার মাথা কোথায় ফেলবো এটা আমাদের ঠিক ধারণায় আসে না। আমরা জানি না মেকানিক্যাল কোন দিকে বসবে। ঠিক আছে, মেকানিক্যাল আগে ভাবা হতো ওয়েভ ফরম্যাট নয়। ঠিক আছে, মেকানিক্যাল ওয়েভ আবার কি জিনিস? পোটেনশিয়াল এনার্জি আবার ওয়েভ ফরম্যাটে কোথাও যেতে পারে নাকি? ঠিক আছে, বাট কাইনেটিক এনার্জিও যে কোনো একটা জায়গায় স্ট্যাটিক হয়ে বসে থাকবে তাও নয়। এখন ব্ল্যাক হোল আবিষ্কার হওয়ার পর, ঠিক আছে, আফটার ব্ল্যাক হোল আবিষ্কার হওয়ার পর মেকানিক্যালটা আস্তে আস্তে এদিকে সরছে, কারণ কলিশন অফ ব্ল্যাক হোল ক্রিয়েটেড মেকানিক্যাল ওয়েভ।
ঠিক আছে, অলসো সাউন্ড ইজ কনসিডার্ড অ্যাজ মেকানিক্যাল ওয়েভ, sound is also considered as mechanical wave, যে কারণে ওটা লঙ্গিটিউডিনাল, সাউন্ড লঙ্গিটিউডিনাল ওয়েভ তো। Am I right or am I wrong? Sound longitudinal না transverse? Sound longitudinal wave, yes. Compression expansion, compression expansion, compression rarefaction এভাবে যায়। আর ট্রান্সভার্স হচ্ছে ওকে, লাইট হচ্ছে ট্রান্সভার্স, ঠিক আছে। লাইটের হচ্ছে যেই বরাবর ভাইব্রেশন সেই বরাবর এনার্জি নেই, মানে লাইট হচ্ছে এভাবে যাচ্ছে, যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে। লাইট, ইলেকট্রিক, ম্যাগনেটিক, ঠিক আছে, ভাইব্রেশন ওপর নিচে হচ্ছে, কিন্তু এনার্জি যাচ্ছে ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে। এনার্জি বেটা এখান থেকে এদিকে যায়। তাহলে এই যে ভাইব্রেশনাল ডাইরেকশন আর ওয়েভের মোশনের ডাইরেকশন পারপেন্ডিকুলার, তাই জন্য এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, হিটের মধ্যে রেডিয়েশন হিট, রেডিয়েশন হিটটা ম্যাগনেটিক, এই ম্যাগনেটিক বলছি ইলেকট্রোম্যাগনেটিক। আর ওদিকে আছে কি কি, ওদিকে আছে হচ্ছে কম্প্রেশন রেয়ারফ্যাকশন। কম্প্রেশন রেয়ারফ্যাকশনে কীরকম হয় কেসটা, এরকম হয়ে যায়, একবার খুব কাছাকাছি থাকে, তারপর সেটা আস্তে আস্তে ছড়িয়ে যায়, আবার সেটা খুব কাছাকাছি চলে আসে, আবার সেটা ছড়িয়ে যায়। এই কম্প্রেশন রেয়ারফ্যাকশন, কম্প্রেশন রেয়ারফ্যাকশন। তাহলে ওয়েভটা এরকম আছে, আর ওয়েভটা প্রোপাগেটও করছে এই ডাইরেকশনেই। ওয়েভটা প্রোপাগেটও এই ডাইরেকশনেই করছে, যে ডাইরেকশনে আমার কম্প্রেশন রেয়ারফ্যাকশনটা হয়েছে, তাই জন্য এটাকে ট্রান্সভার্স বলা হয়। এটা সাউন্ড ওয়েভ আর মেকানিক্যাল ওয়েভ এরকমভাবে যাচ্ছে, সাউন্ড মেকানিক্যাল, তাই অনেকে বলে যে এই দুটো একটাই। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে থার্মোডাইনামিক্স পড়া থেকে আমি এসব কেন বকছি, ফালতু জিনিস না। প্রথম কথা, এটা ফিজিক্সে কাজে লাগবে। সেকেন্ডলি, আমাদের 4 রকম থার্মোডাইনামিক্স আছে, 4 টাইপস অফ থার্মোডাইনামিক্স, কিন্তু 8 টাইপ অফ এনার্জি। এটা কেন, সেটা বুঝতে গেলে এটা লাগবে। কি কি? নাম্বার 1, নিউক্লিয়ার থার্মোডাইনামিক্স, যেটা কোয়ান্টাম থার্মোডাইনামিক্স বলে। এটা একদম মডার্ন ফর্ম অফ থার্মোডাইনামিক্স, এখনও এর লগুলো ডেভেলপ চলছে, ডেভেলপমেন্ট, বা বেসিক্যালি বলা যায় যে অন্যান্য যে থার্মোডাইনামিক্সের যে লগুলো আছে তাদের রিঅ্যালাইনমেন্ট চলছে কোয়ান্টাম মেকানিক্সের ল্যাঙ্গুয়েজে। নাম্বার টু হচ্ছে হ্যাঁ, ইএম থার্মোডাইনামিক্স, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের থার্মোডাইনামিক্স, মানে হিট কিভাবে লাইট ওয়েভটা তৈরি করছে, বা লাইট ওয়েভ কিভাবে হিটকে চেঞ্জ করে। সেম গোজ ফর ইলেকট্রিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক। থার্মোডাইনামিক্স হয়ে গেল, ডায়নামিক্স। নাম্বার 3, মেকানিক্যাল থার্মোডাইনামিক্স, যেটা তোমরা ফিজিক্সে পড়ছো, যেখানে পিস্টন, এক্সপ্যানশন, কন্ট্রাকশন এগুলো আছে। ঠিক আছে, ইঞ্জিন, পিস্টন, ইঞ্জিন, কম্প্রেশন, এক্সপ্যানশন, এইসব ব্যাপারগুলো কাজ করে, সেটা হচ্ছে মেকানিক্যাল থার্মোডাইনামিক্স। আর নাম্বার 4, কেমিক্যাল থার্মোডাইনামিক্স, যেটা আমাদের এই চ্যাপ্টারে ইন্টারেস্ট,
যেটা আমার পড়ানোর কথা, বাট আই লাভ দিস সাবজেক্টস, আই লাভ থার্মোডাইনামিক্স, থার্মোডাইনামিক্স ইজ মাই one of my favorite subjects যে কারণে this is the first, not first time, but okay, this is the time when I didn't open the book, I didn't bother, didn't care about book, যে বইয়ে কি আছে আমি দেখছি না। তোমরা পাবে ওইটাই সিকোয়েন্সিয়ালি পাবে, বাট this is one thing which I don't require any assistance from books। এখানে কি করা হচ্ছে, এখানে হচ্ছে বন্ড, ঠিক আছে, এক্সোথার্মিক, এন্ডোথার্মিক, মানে কখন কোথায় হিট দিচ্ছি আর কখন কোথা থেকে হিট তুলে নিচ্ছি, সেই সব গল্প হচ্ছে আমাদের কেমিক্যাল থার্মোডাইনামিক্সের পার্ট। তো এই জায়গাটাই আমরা দেখব। আচ্ছা, থার্মোডাইনামিক্সের আগে বলে দিই থার্মোডাইনামিক্সের কি কন্টেন্ট, না আমাদের কিছু ডেফিনিশন পড়তে হবে আর 4টে ল আছে, সেই 4টে লকে পড়তে হবে। ঠিক আছে, এই 4টে ল খুব মজাদার, বিশেষ করে 4টে ল এর আবিষ্কার খুব মজাদার। আচ্ছা, এখানে কারো সিবলিং আছে? কাজিন না, সিবলিং বলছি। হ্যালো, কারো সিবলিং আছে কি? তানিশ, মিক্স হয়ে গেল। তানিশ, তোমার সিবলিং আছে? সিবলিং 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 লাইব্রেরি ওকে, বাকিদের লাইব্রেরি লিখেছে, ইভিনিং লাইব্রেরি। কি এল্ডার না ইয়াঙ্গার? হ্যাঁ, এল্ডার না ইয়াঙ্গার? ইয়াঙ্গার, ওকে। তো তোমার সঙ্গে তুমি এই ব্যাপারটা খুব ভালো রিলেট করতে পারবে, ঠিক আছে? মানে তোমার ইয়াঙ্গার কি ব্রাদার না সিস্টার? তো তোমার ইয়াঙ্গার সিস্টেমকে কেউ কি তো তোমার মা কি ইন্ট্রোডিউস করার সময় বলে যে ও আমার বড় মেয়ে, আর তোমাকে দেখি বলে ও আমার ছোট মেয়ে, বলে না তো? থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে কিন্তু তা নয়। থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে সেকেন্ড ল কাম ফার্স্ট, মানে ছোট মেয়ে আগে জন্মে গেছে, বড় মেয়ে তারপর জন্মাচ্ছে। ওকে, ফার্স্ট ল কেম সেকেন্ড, then comes zeroth law, then comes zeroth law, then third law. What a puzzle piece! মানে যেটা আগে এসছে সেটা নাকি বলছে সেকেন্ড ল, আরে ফার্স্টটা কোথায়? ফার্স্ট এখনো আসেনি, যা তেরি, তাহলে ওটা সেকেন্ড হলো কি করে? ভেরি মিস্টিরিয়াস, ঠিক আছে? তো তোমাকে যখন কেউ বলে না যে তুমি ছোট মেয়ে, তোমার বোনকে যখন কেউ বলে না বড় মেয়ে, ঠিক মানে ঠিক জিনিসটার ঠিক অপোজিটটা এখানে হচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে ওদের অ্যাপিয়ারেন্সটা যেরকমই হোক না কেন, ঠিক আছে, ওদের নেমগুলো এরকম হয়েছে। সিরিয়াল নাম্বার 1 হচ্ছে জিরোথ ল, সিরিয়াল নাম্বার 2 হচ্ছে ফার্স্ট ল, সিরিয়াল নাম্বার 3 হচ্ছে সেকেন্ড ল, আর সিরিয়াল নাম্বার 4 হচ্ছে থার্ড ল। তো আমরা যদি লাইনগুলোকে ডিকোড করি তাহলে সেকেন্ড ল কামস ফার্স্ট, তাহলে সেকেন্ড ল সবার আগে এসেছিল, ফার্স্ট হয়েছিল অ্যাপিয়ারেন্স। তখন ওর নাম কিন্তু সেকেন্ড ল ছিল না, তখন ওর নাম ছিল ল অফ হিট এক্সচেঞ্জ, ল অফ হিট এক্সচেঞ্জ।
তারপর আসলো সেকেন্ড লটা, এই ফার্স্ট লটা। অনেক দিন পরে সেকেন্ড ল অনেক কোয়েশ্চেনে অ্যান্সার দিতে পারছিল না বলে তখন আবার একটা লয়ের দরকার পড়লো। দেখা গেল যে ওই লটা না সেকেন্ড লকে প্রিসিড করছে। প্রিসিড বলতে যে সেকেন্ড লয়ের যে মেন আইডিয়াগুলো, কনসেপ্টগুলো, সেটা ইউজ করার জন্য ওই ফার্স্ট লয়ের আন্ডারস্ট্যান্ডিংটা দরকার পড়ছে। সো ইট ইজ লাইক some advanced version. You need to know that law, the one which has been discovered later. Okay? তো তখন যে নিউ লটা এলো, নিউ লটাকে নাম দিয়ে দেওয়া হলো ফার্স্ট ল। ঠিক আছে? তোমার বাড়িতে যদি এরকম হতো তাই দেবাঞ্জলি ইয়াঙ্গার ডটার, কেন না? আমি সেকেন্ড ডটার ওয়েট করছিলাম, যখন সে জন্মাবে তখন তাকে ফার্স্ট ডটার বলবো, আর যে আগে জন্মেছে তাকে আমি ইয়াঙ্গার ডটার বলবো। তো ব্যাপারটা খুব ফানি হয়ে যেত আমাদের রিয়েল লাইফে এরকম হলে। তো যখন এটা অ্যাপিয়ার করলো তখন বলা হলো এটা হচ্ছে মোর ফান্ডামেন্টাল ল অফ কনজারভেশন অফ হিট, ল অফ কনজারভেশন অফ হিট। ওই ছোটবেলাতে পড়ে আসছে এই লটা। এই লটায় কি ছিল? ওই কথাগুলো ছিল। Heat neither can be created nor can be destroyed, only can be transferred from one form to another. ওই যা যা ছিল সেটাই ছিল এই সেকেন্ড অ্যাপিয়ার্ড ফার্স্ট ল এর স্টেটমেন্ট। দেন জিরোথ ল, এটা অ্যাপিয়ারেন্স হচ্ছে থার্ড। এটা বলে ল অফ থার্মাল ইকুইলিব্রিয়াম, ল অফ থার্মাল ইকুইলিব্রিয়াম। আর লাস্টেরটা হচ্ছে, এটা সবার লাস্টে এসছে, ফোর্থ অ্যাপিয়ার্ড ল অফ এন্ট্রপি। ওকে, সো দিস ইজ দ্য থিং। ল অফ থার্মাল ইকুইলিব্রিয়ামটাও তাই। সেকেন্ড ল আবিষ্কার হওয়ার পর, মানে সেকেন্ড ল মানে ফার্স্ট লটা আবিষ্কার হওয়ার পর দেখা গেল যে আরেকটা ল পাওয়া যাচ্ছে, আর সেই লটা ফার্স্ট লয়েরও বাপ, মানে ফার্স্ট লয়েরও আগে, ওটাকে কনসিডার করতে হবে। মানে এটা এরকম হয়ে গেল, বড় মেয়ে যাকে ইয়াঙ্গার ডটার বলছি সে আগে জন্মে গেছে, ছোট মেয়ে যাকে ওল্ডার ডটার বলছি সে পরে জন্মাচ্ছে, তারপর তাদের বাবা জন্মাচ্ছে। হোয়াট আ ফার্সিক্যাল সিচুয়েশন! গল্পটা বোঝা গেল তো? ইয়াঙ্গার আগে, ওল্ডার পরে, তারপর তাদের নাকি বাবা। কি অদ্ভুত কেস! তো এইভাবে এদের একটা খিচুড়ি পেকে যায়। যাই হোক, আমরা জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড বলেই চিনবো। আচ্ছা, কেউ বলতে পারে আচ্ছা এটাকে জিরো কেন বলা, এটাকে কেন ফার্স্ট বলা হলো না? আমরা তো এরকম করতেই পারতাম যে এটাকে ফার্স্ট বললাম, এটাকে সেকেন্ড বললাম, এটাকে থার্ড বললাম, আর এটাকে ফোর্থ বললাম। তাহলে একটু কনফিউশন কাটতো, যেমন সিরিয়াল নাম্বার তেমন নেম, ম্যাচিং। মুশকিলটা হলো এই চেঞ্জটা কিন্তু অত ইজি নয়। কারণ ধরো কেউ কোনো দেশে জিরোটাকে ফার্স্ট বলেছে, কিন্তু কোনো দেশে এখনো পর্যন্ত ফার্স্ট লকেই ফার্স্ট ল বলছে। তাহলে এইখানে দুখানা ফার্স্ট ল চলে আসছে, কনফ্লিক্ট হয়ে যাবে। কান্ট্রি এতে এটাকে ফার্স্ট ল বলেছে, জিরোথ লকে, জিরোথ লই ফার্স্ট ল। আর কান্ট্রি বিতে কি হয়েছে? ফার্স্ট লটা ফার্স্ট ল রয়েছে। তাই যদি কান্ট্রি এর কোনো সায়েন্টিস্ট কান্ট্রি বির কোনো সায়েন্টিস্টকে কথা বলে অ্যাকর্ডিং টু ফার্স্ট ল, দিস থিং ইজ হ্যাপেনিং, no, this is not according to first law, this is according to zeroth law. Well, no, this is according to first law. তো দুজনের মধ্যে কি হচ্ছে? একটা কনফিউশন তৈরি হচ্ছে না? কথা বোঝা যাচ্ছে? আবার কান্ট্রি এ এটাকে সেকেন্ড ল বলবে, আর কান্ট্রি বি তখনও এটাকেই সেকেন্ড ল বলছে। তো এখানেও আবার সেই সেম
কনফ্লিক্ট। তাই না? এরা ফার্স্টটাকে সেকেন্ড বলছে, আর এরা তখনও সেকেন্ডটাকেই সেকেন্ড বলে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই আমরা এই জিনিসটাকে ক্যান্সেল করে দিলাম যে ভাই ভাই তুমি তোমার ইচ্ছে মতো জিরোথ লকে ফার্স্ট আর ফার্স্টটাকে সেকেন্ড বলতে পারবে না। You cannot change the name so that we can avoid the conflict altogether. We don't want any conflict. We want as simple as zeroth law, first law, second law and third law. ওদের কোনো কনফ্লিক্ট চাই না। ওকে, তো এইভাবে চারটে ল পাওয়া গেছিল। ওকে, পাওয়া তো গেল, অ্যাপ্লাই কার ওপর হবে? এইখানে কোয়েশ্চেন আসছে সিস্টেম। থার্মোডাইনামিক্স অ্যাপ্লাই হয় সিস্টেমের ওপর। যে কোনো ল কোথায় অ্যাপ্লাই হয়? একটা সিস্টেমের ওপর। আমাদের দেশে যে ল আছে সেটা ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেমের ওপর অ্যাপ্লাই হয়, বা আমাদের সোশ্যাল সিস্টেমের ওপর অ্যাপ্লাই হয়। এই যে নতুন একটা ল আসছে, মেয়েদের ম্যারেজেবল এজটাকে 18 থেকে বাড়িয়ে 21 করে দেওয়া হচ্ছে। 80 থেকে 21 যে করে দেওয়া হলো, এটা কি গিয়ে ভুটানে অ্যাপ্লাই করা হবে? নিশ্চয়ই না। বা চাঁদে অ্যাপ্লাই করা হবে? না, নিশ্চয়ই না। ইন্ডিয়াতে অ্যাপ্লাই করা হবে, ইন্ডিয়ার ল। তাহলে উই নিড টু আইডেন্টিফাই হোয়াট, কোথায় অ্যাপ্লিকেবল। সিস্টেম। সিস্টেম হচ্ছে অবজেক্ট অফ স্টাডি। অবজেক্ট অফ স্টাডি, যাকে আমি স্টাডি করব। ধরে না এটা একটা ইউনিভার্সাল সেট, দিস ইজ এন ইউনিভার্স। আর পুরোটা ইউনিভার্সটাকে নিয়ে তো আমি স্টাডি করতে পারবো না। ধর সৃষ্টির জ্বর হয়েছে, তো সৃষ্টির জ্বর হয়েছে বলে তো আমি গোটা ইন্ডিয়া জুড়ে সবার টেম্পারেচার চেক করতে পারবো না। যার জ্বর হয়েছে তাকেই তো চেক করব, তাই না? তাহলে এটা গোটা যদি একটা ইউনিভার্স হয়, তাহলে এইটা হচ্ছে তার আন্ডারে একটা সিস্টেম। বোঝা গেল? যেটাকে আমরা স্টাডি করছি। আচ্ছা, যেটা স্টাডি করছি না সেই পোর্শনটাকে কি বলবো? সেই পোর্শনকে বলবো সারাউন্ডিং। এক্সক্লুডিং অবজেক্ট, the rest of the universe. Excluding object of study, the rest of the universe. মানে আমার যে সারাউন্ডিং সেটা হচ্ছে আমার স্কিন থেকে শুরু করে একদম ইউনিভার্সের এন্ড অবধি পুরোটা। আমার স্কিনের থেকে শুরু করে একদম ইউনিভার্স যেখানে শেষ হচ্ছে, কোথাও শেষ হচ্ছে না, যাই হোক যেটাই হোক না কেন, তাহলে সেটা হচ্ছে সারাউন্ডিং। ঠিক আছে? তাহলে আমি যদি সেটের সেন্সে বলি, তাহলে সিস্টেম ইউনিয়ন সারাউন্ডিং equals to universe, and system intersection surrounding equals to null set. Sorry, equals to null set. আশা করি সবাই সেট করেছো, মানে ওদের মধ্যে কোনো কমন থিং নেই, কমন মেম্বার নেই। ঠিক আছে? সিস্টেম ইজ কালেকশন অফ মেম্বার্স, যে কোনো জায়গাতেই। হোয়াট ইজ ইন্ডিয়া?
ইন্ডিয়া ইজ কালেকশন অফ ইন্ডিয়ান পিপল। একটা সিনেমা আছে মার্ভেলের, তার নাম হচ্ছে থর র্যাগনারক। তো ওখানে গল্পটা হচ্ছে এইটা যে ওই নর্স গডেরা যেখানে থাকতো, আসগার্ড, সে আসগার্ডের ধ্বংস হয়ে যাওয়ার গল্প একটা ভবিষ্যৎবাণী ছিল। তো ওরা খুব চেষ্টা করছে যাতে ওটা ধ্বংস না হয়। ঠিক আছে, তো আলটিমেটলি দেখা গেল যে ধ্বংস করতেই হলো, তার কারণ হচ্ছে ধ্বংস না হলে ওই আসগার্ডের যে প্রোটেক্টার গডেস হেলা, সে এসে সবাইকে হরিয়ে দিয়ে ওখানে বসে রাজত্ব করবে। তো হেলাকে আটকাতে গেলে একমাত্র উপায় কি না, আসগার্ডকে ধ্বংস করে দেওয়া। তো সবাই যখন দুঃখ করছে আসগার্ড নষ্ট হয়ে গেল, আসগার্ড নষ্ট হয়ে গেল, তখন যে থর, যে আর কি ওদের কিং, সে রিয়েলাইজ করলো যে আসগার্ড ইজ নট দ্য রেলম হুইচ ইজ ডেস্ট্রয়েড, আসগার্ড ইজ কালেকশন অফ ইটস পিপল। তাহলে সিস্টেম ইজ নাথিং বাট কালেকশন অফ দ্য পিপল, অথবা সিস্টেম ইজ কালেকশন অফ মেম্বার্স। ইউনিটস অর মেম্বার্স, ইউনিটস অর মেম্বার্স। তাহলে আমাদের দেশ ভালো বা আমাদের দেশ খারাপ যাই বলো না কেন, বা আমাদের রাজ্য আমাদের জাতি ভালো বা খারাপ যাই বলো না কেন, সেটা হচ্ছে হাউ গুড উই আর ইন্ডিভিজুয়ালি। আমাদের সেলফ সেলফ ভার্চুয়াল ভাইসের উপর ডিপেন্ড করবে আমাদের টোটাল সিস্টেমটা কতটা ভালো বা কতটা খারাপ। সো দেয়ার ইজ নো ওয়ান টু ব্লেম, অনলি আস টু ব্লেম। ওকে, তাহলে সারাউন্ডিংটা কি? সারাউন্ডিং হচ্ছে যেসব ইউনিটগুলো আমরা কাউন্ট করছি না টুয়ার্ডস দ্য চেঞ্জ অফ টুয়ার্ডস দ্য সিস্টেম। সারাউন্ডিং ইজ কালেকশন অফ ইউনিটস not part of that system, not part of the system। এবার এখানে একটা ফেমাস কথা আছে, সেটা হচ্ছে উই ক্যান নট চেঞ্জ সিস্টেম, উই অনলি ক্যান চেঞ্জ সারাউন্ডিং। উই ক্যান নট চেঞ্জ এনি সিস্টেম, আমরা কোনো সিস্টেমকে বদলাতে পারি না। মানে আমার মনে হচ্ছে এডুকেশন সিস্টেম খুব খারাপ, আই ওয়ান্ট টু চেঞ্জ ইট, আই কান্ট, আই ওন্ট। উই অনলি চেঞ্জ দ্য সারাউন্ডিং। কথাটা মানে কি, ধরো তোমরা জল গরম করো, কিন্তু জল কিন্তু তোমরা অ্যাকচুয়ালি গরম করতে পারো না। তুমি কি করো, তুমি একটা হিট সোর্স দিয়ে দাও, যেটা ওর সারাউন্ডিংসে রয়েছে। জলের যে পাত্রটা, যে কন্টেনারে তুমি জলটা রেখেছো, তার বাইরে, তার ভেতরে নয় কিন্তু, তার বাইরে তুমি একখানা হিট সোর্স দিয়ে দাও। সে ফায়ার লাগাও অথবা একটা ইনসুলেটরের মধ্যে দিয়ে কোনো একটা মেটাল হাই রেজিস্ট্যান্স ওয়্যার পাঠাও, যাইভাবেই হোক না কেন, একটা সারাউন্ডিংসের মধ্যে চেঞ্জ করছো। সিস্টেম নিজের মতো করে সেটা অ্যাডজাস্ট করে নিচ্ছে। সিস্টেম যখন দেখছে ওর টেম্পারেচার থেকে সারাউন্ডিং টেম্পারেচার বেশি, ও হিট অ্যাবজর্ব করতে আরম্ভ করছে। সিস্টেম অ্যাডজাস্ট অ্যাকর্ডিংলি, অ্যাডজাস্ট accordingly. Okay, it is also true for any belief system, any belief system। আমরা কোনো কিছুকে কোনোদিন চেঞ্জ করতে পারি না, আমরা খালি সারাউন্ডিংকে চেঞ্জ করি। স্কুলিং, এই যে স্কুল, স্কুল নেই আর স্কুল আছে, এই দুটোর মধ্যে কি ডিফারেন্স হচ্ছে? বেসিক্যালি স্কুল তোমাদের একটা সিস্টেম দেয়, একটা সারাউন্ডিং দেয়, সরি তোমরা সিস্টেম, স্কুল তোমাদের একটা সারাউন্ডিং দেয়, যেই সারাউন্ডিং তোমাদের মধ্যে একটা আনইজিনেস তৈরি করে, যার জন্য তোমরা নিজেদেরকে অ্যাডজাস্ট করো, যার জন্য তোমরা লার্ন করো। স্কুল যদি তোমাদেরকে কোনো ওয়ার্ক না দিত, তাহলে তুমি স্কুলে গেলেও বা কি, না গেলেও বা কি। আইডিয়াটা ক্লিয়ার সিস্টেম সম্বন্ধে?
এবার কোয়েশ্চেনটা হচ্ছে যে সিস্টেম কোথায় শেষ আর সাউন্ডিং কোথায় শুরু। আমি কতক্ষণ পর্যন্ত বলবো যে এই পর্যন্ত সিস্টেম আছে আর এখানে সাউন্ডিং? সেটা হচ্ছে দ্য ডিমার্কেশন। সিস্টেম আর সাউন্ডিংয়ের মধ্যে একটা ডিমার্কেশন আছে, তার নাম হচ্ছে বাউন্ডারি। বাউন্ডারি কিন্তু একটা ইনভিজিবল জিনিস। ওকে, দ্য ইমাজিনারি ডিমার্কেশন, লাইন হতে পারে, সারফেস হতে পারে, বডি হতে পারে, between system and surrounding which is part of none and made up of none, which is part of none and made up of none। এটা একটা ম্যাথামেটিক্যাল কনসেপ্ট। মানে ধরো আমার শীত করছে, আমি একটা সোয়েটার গায়ে চাপালাম, ঠিক আছে? এবার গাটা যদি আমি একটা ইউনিট মানে সিস্টেম বলি আর সোয়েটারটা যদি তার সারাউন্ডিং বলি, তাহলে আমার গা আর সোয়েটারের মাঝখানে কি আছে? কিছু নেই। কিন্তু তুমি এখানে এয়ার আছে, আমি বললাম আইদার এয়ারটা সিস্টেমের পার্ট, হয় আমার পার্ট, নয় সারাউন্ডিংসের পার্ট, সোয়েটারের পার্ট। না, সোয়েটার পার্ট তো নয়, এয়ার তো এয়ারের মতো। বলে না, তাহলে এয়ারটাও একটা ওয়ান লেয়ার অফ সারাউন্ডিং। আমার বডির সিস্টেম শেষ হয়ে যাচ্ছে আমার স্কিনের লাস্ট সেলটার থেকে। ওই লাস্ট সেলটা কিন্তু বাউন্ডারির পার্ট নয়, ওটা আমার সিস্টেমের লাস্ট পার্ট, লাস্ট মেম্বার। ওকে, তোমাদের একটা ছোট্ট ভিজুয়াল এক্সাম্পল দিই। মনে করো একটা বক্স আছে, বক্সের মধ্যে আমি অনেকগুলো বল রাখছি, লাল বল, নীল বল। খেয়াল করে দেখো, এই যে বলগুলো আছে, বলগুলোর মধ্যে কিন্তু কোনো আলাদা কোনো মেটেরিয়াল নেই। কোনো আলাদা মেটেরিয়াল নেই, তাও এখানে দুটো ইনভিজিবল বাউন্ডারি তৈরি হয়েছে। কতগুলো ইনভিজিবল বাউন্ডারি তৈরি হয়েছে, যে বাউন্ডারিগুলো খুবই থিন বাট মেড আপ অফ নান। এই যে দিস ইজ বাউন্ডারি অফ রেড অ্যান্ড ব্লু, দিস ইজ অ্যানাদার বাউন্ডারি। এই বাউন্ডারির ভেতর সবকটা বল রেড, এই বাউন্ডারির বাইরে সবকটা বল ব্লু। তো এই বাউন্ডারিগুলো কিন্তু ফিজিক্যালি কোথাও নেই, but we can identify, okay, up to this it's a red ball clump, from this here the blue ball starts। বোঝা গেল তো ব্যাপারটা, বাউন্ডারি ব্যাপারটা? ওকে, এরপর বলছে টাইপস অফ সিস্টেম। সিস্টেম কটা টাইপের হয়? এক মিনিট।
Okay, types of system based on boundary. Number 1, open system. Looks like this. Looks like this. Number 2, closed system. Looks like this. And number 3, isolated system. Looks like this. This one and this one. What's the difference between these three? The first one is completely different from the second and third. It is clearly visible. No problem. But second one and third one is quite similar. One thing is that one is single layer, one thing is the other one is double layer. But why this make one closed system and one isolated system? Or is it really possible to make an isolated system? The answer is yes. There is a difference, and it is also possible to make an isolated system realistically. What is open system? ওপেন সিস্টেম হচ্ছে যার এই যে মেটেরিয়ালগুলো আছে, যার ভেতরে যে মেম্বার্সরা আছে, দিট মেম্বার্স ক্যান ইজিলি গো আউট and come in. This and this both movement are possible. ঠিক আছে, এবং এদের মধ্যে কিছু না কিছু হিট থাকে। ঠিক আছে, তাই এখানে কি হয়, মাস ট্রান্সফার and heat transfer both are possible in case of open system. ওখানে যদি কিছু হিটও থাকে, সেই হিটও ওর সাথে সাথে ভেঙে যাবে, বা বাইরে কোনো হিট থাকলে সেটাও ভেতরে এসে ঢুকে যাবে। ঠিক আছে, তাহলে হিট ট্রান্সফারও এই কেসে পসিবল। সেকেন্ড কেসে, এটাকে ক্লোজ সিস্টেম বলছি, সেটাতে কি হয় না, যদি কোনো এলিমেন্ট ভেতরে থাকে, কোনো মেম্বার যদি ভেতরে থাকে, তাহলে সেই মেম্বারটা বেরোতে পারে না, ওরা বাউন্স খেয়ে যায়, ওরা ভেতরে ট্র্যাপ হয়ে যায়। কিন্তু যদি হিট থাকে, হিট কিন্তু সহজেই এন্ট্রি করতে পারে, আবার বেরোতেও পারে। মানে দিস বাউন্ডারি ইজ পারমিসেবল অফ হিট। তাহলে হিট ট্রান্সফার ওকে, বাট মাস ট্রান্সফার ইজ নট ওকে। So that is why it is called closed system. Open system is anything, door, AC, whatever. ঠিক আছে, আমরা যাতায়াত করতে পারি। ক্লোজ সিস্টেম, এনি ক্লোজ কন্টেইনার। ক্লোজ কন্টেইনার মিনস যেটাকে আমরা হিট করে থাকি, ক্লোজ কন্টেইনারে হিট করে থাকি বা কুল করে থাকি। হ্যাঁ, কুল, মিল্ক প্যাকেট, মিল্ক প্যাকেটের ভিতরে একটা হিট আছে, তো মিল্ক প্যাকেটকে আমি যদি এনে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিই বা ফ্রিজারে ঢুকিয়ে দিই, তাহলে কী হবে, ওখান থেকে হিট বেরিয়ে ওটা জমে ফ্রিজ করে যাবে, আইস হয়ে যাবে। তো ক্লোজ সিস্টেম। আর আইসোলেটেড সিস্টেমে কি হয়, আইসোলেটেড সিস্টেম ভেতরে যে মেম্বারগুলো আছে সেগুলো তো ভেতরে থাকছেই, কারণ কোনো ডোর নেই।
সো দে আর ট্র্যাপড। আর এই হিটটাও যারা ভেতরে আছে তারা ভেতরেই থেকে যাচ্ছে, আর যারা বাইরে আছে তারা বাইরেই থেকে যাচ্ছে। ওকে, দে ক্যান নট এসকেপ দ্য সিস্টেম। তাহলে এখানে এই দুটো প্যারামিটারই, মাস ট্রান্সফার আর হিট ট্রান্সফার, দুটো প্যারামিটার ইম্পসিবল, দুটোই হয় না, দুটোই এখানে ক্যান্সেল। আমাদের নেচারে আইসোলেটেড সিস্টেম তৈরি করা যায় যদি তুমি নেট হিট ট্রান্সফারটাকে মানে হিট ইন আর হিট আউটটাকে যদি সেম রাখতে হয়, তখন সেটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। ঠিক আছে, আইডিয়াল আইসোলেটেড সিস্টেম ইজ বেসিক্যালি এ ফর্ম অফ ক্লোজ সিস্টেম যেখানে হিট আউট ইকুয়ালস টু হিট ইন। মাস বেরোতে পারছে না, মাস স্ট্যাগনেন্ট, but the energy, amount of energy in equals to amount of energy out. হিট আউট আর হিট ইনটা ইকুয়াল হলে সেটা হচ্ছে আইডিয়াল আইসোলেটেড সিস্টেম। আচ্ছা, এই যে দুটো লেয়ারের মাঝখানে যে গ্যাপ, এই পয়েন্টটাকে কি বলা হয়? এই পয়েন্টটা বলা হয় ইনসুলেশন। Insulation. It is insulated. It cannot transfer heat. এটা আমাদের থার্মোফ্লাস্কে করার চেষ্টা করার, সাকসেসফুল নই, বাট করার চেষ্টা করা হয়। আজকে এটা ডিসকাভারি সম্বন্ধে পড়ছিলাম। ওকে, সো দিস ইজ টাইপ অফ সিস্টেম বেসড অন বাউন্ডারি। আর সিস্টেম তো বুঝলাম, স্টাডিটা করবো কি? আমি তখন থেকে বলে যাচ্ছি স্টাডি টু স্টাডি। সিস্টেমের ডিফাইনেশনও তাই ছিল, অবজেক্ট অফ স্টাডি। তো স্টাডি করবো হচ্ছে এদের প্রপার্টিস, ম্যাক্রোস্কোপিক প্রপার্টিস। সিস্টেমটা নিয়ে তার হাতে পেয়ে করবোটা কি? স্টাডি করবো। কি স্টাডি করবো? প্রপার্টিস। কি প্রপার্টিস? ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। তাহলে এখানে লিখি ম্যাক্রোস্কোপিক অ্যান্ড মাইক্রোস্কোপিক প্রপার্টি। তো থার্মোডাইনামিক্সে আমরা সবসময় ম্যাক্রোস্কোপিক প্রপার্টিটাকেই ইম্পর্টেন্স দিই। ঠিক আছে, তাই নাম্বার 1 হচ্ছে ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। The property of the system as a whole. The property of the system as a whole without considering the individual. Without considering the same for individual. মানেটা কিরকম? মানেটা হচ্ছে ধরো টেম্পারেচার, প্রেশার। আমি কি জনে জনে গিয়ে জিজ্ঞেস করব, এ ভাই মলিকিউল নাম্বার 313, 313, এই তোর টেম্পারেচার কত রে? বল আমার না 27.2 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এই 1496, এই বলতো তোর টেম্পারেচার কত? ওর 27.1 ডিগ্রি সেলসিয়াস। মানে সবাইকে যদি আমি আলাদা আলাদা করে জিজ্ঞেস করতে যাই, ঠিক আছে, তাহলে খুব সমস্যা। তো আমি কি করি, ওভারঅল গ্যাসটার একখানা টেম্পারেচার নিয়ে নিই, গ্যাসের মধ্যে থার্মোডাইনামিক্স ঢুকিয়ে দিই, থার্মোমিটার ঢুকিয়ে গ্যাসটা একটা টেম্পারেচার নিয়ে নিই।
এগুলোকে বলা হয় ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। যেমন আচ্ছা, মাইক্রোস্কোপিক প্রপার্টি বলি তাদের ব্যাপারটা বোঝাতে একটু সুবিধা হবে। মাইক্রোস্কোপিক প্রপার্টি হচ্ছে সেই সব প্রপার্টি the property of individual elements বা members, property of individual members। প্রত্যেকটা মেম্বারের জন্য আলাদাভাবে আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে, যেমন ধরো ক্লাসে সবাইকে সে মার্কস জিজ্ঞেস করছে, এই তোর মার্কস কত রে? আউট অফ 100 41, তোর 47, তোর 29, তোর 64, তোর 35, সব দেখে শুনে দেখা গেলো অ্যাভারেজ জুড়ে 37, পাস মার্কস 30। তো এই যে ইন্ডিভিজুয়ালকে জিজ্ঞেস করছে যেগুলো কি মাইক্রোস্কোপিক প্রপার্টি। ঠিক আছে, যেমন এক্সাম্পল হচ্ছে ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, এগুলো হচ্ছে মাইক্রোস্কোপিক প্রপার্টি। ইন্ডিভিজুয়াল পার্টিকেল কতটা ডিসপ্লেস করছে সেটা তোমায় মেজার করতে হচ্ছে। গ্যাসটা হয়তো কোথাও যায়নি, গ্যাসটা হয়তো কোনো ডিসপ্লেস হয়নি, কিন্তু ইন্ডিভিজুয়াল পার্টিকেল তো ডিসপ্লেস হতে পারে। তো সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল মার্কসের মতো। তাহলে সে কী কমেন্ট করলো, ধর ক্লাসটা মোটেই পড়াশোনায় ভালো না, একদম ফেল করা ক্লাস, একটা জেনারেল কমেন্ট করলো। এই জেনারেল কমেন্টটা কি? একটা ম্যাক্রোস্কোপিক আইডিয়া যে এই ক্লাসের মোটেই পারফরমেন্স স্যাটিসফ্যাক্টরি নয়। ঠিক আছে, এবার আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাসে কী রেখেছিলাম? ওই যে 3/2 3/2 ছিল তো, কি ছিল? হ্যাঁ, 1/3 m c স্কোয়ার ইকুয়ালস টু ওই যে RT হচ্ছিল, or ওই c ইকুয়ালস টু রুট ওভার অফ 3RT/m হচ্ছিল কি না? তো এইখানে সিটা কি? সিটা হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি। তো সেইটা কি ছিল? সেটা ছিল c1 প্লাস c2, মানে 1/3 m1 c1 স্কোয়ার প্লাস 1/3 m2 c2 স্কোয়ার প্লাস c3 স্কোয়ার, এদের সামেশন। তাহলে এখানে এই যে পুরো ম্যাটারটা, এখানে c1 c2 c3 কি? এগুলো হচ্ছে সব মাইক্রোস্কোপিক প্রপার্টি। আর এটা কি? টেম্পারেচারটা ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। বোঝা গেল তো কোনটা মাইক্রোস্কোপিক কোনটা ম্যাক্রোস্কোপিক? যখন আমরা ইন্ডিভিজুয়ালকে স্টাডি করব তখন মাইক্রোস্কোপিক, আর যখন আমি অল টুগেদার পুরোটাকে স্টাডি করব তখন সেটা হবে ম্যাক্রোস্কোপিক। ওকে, so these are microscopic property and macroscopic property. Individual velocity microscopic, total temperature macroscopic. ওকে, এবার মাইক্রোস্কোপিক প্রপার্টিগুলোর মধ্যে যেসব প্যারামিটার্সগুলো আছে, যা প্রপার্টিগুলো আছে, সেটাকে আবার দুভাবে ভাগ করে, টাইপস অফ মাইক্রোস্কোপিক প্রপার্টিজ। তার মধ্যে কিছু প্যারামিটার্স আছে যাদের আমরা
মেজার করার সময় তাদের মাস কনসিডার করতে হয়, এক্সট্রিনসিক অর এক্সটেন্সিভ প্রপার্টি। দে আর ফাংশন অফ মাস, মানে মাসের ওপর ডিপেন্ড করে। দ্যাট ইজ কয় দে আর কল এক্সটেন্সিভ বা এক্সটেন্সিভ প্রপার্টি। যেমন মাস নিজে, মোলস, ভলিউম, এরিয়া, টোটাল হিট, এন্ট্রপি, ইন্টারনাল এনার্জি, সাপ্লাইড হিট, latent heat, হ্যাঁ, ওয়ার্ক ডান, এগুলো সব হচ্ছে থার্মোডাইনামিক্সে ইম্পর্টেন্ট কিছু কিছু এক্সটেন্সিভ বা এক্সটেন্সিভ প্রপার্টি। ঠিক আছে, আর উল্টোটা কি? উল্টোটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি বা ইন্ট্রিনসিক প্রপার্টি। ইন্ট্রিনসিক মানে যেটা কোয়ালিটি অফ মেটেরিয়াল, এটা কোয়ান্টিটি। এক্সটেন্সিভ প্রপার্টি বেসিক্যালি কোয়ান্টিটি অফ মেটেরিয়াল, কোয়ান্টিটি ডিপেন্ডেন্ট। ইন্ট্রিনসিক অর এক্সটেন্সিভ অর ইন্টেন্সিভটা হচ্ছে not equals to function of mass। ফাংশন অফ মাসের মানে মাসের উপর ডিপেন্ডই করে না, অ্যামাউন্টের উপর ডিপেন্ডই করে না। যেমন এক্সাম্পল, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, কতটা কাঁচ আছে তার উপর কি ডিপেন্ড করবে? না। আর ডেনসিটি, হ্যাঁ টেম্পারেচার চেঞ্জ করলে ডেনসিটি চেঞ্জ হয়, কিন্তু একটা পার্টিকুলার ফিক্সড টেম্পারেচারে কোনো একটা পিওর সাবস্টেন্সের যার ডেনসিটি তুমি পাবে তার ডেনসিটি আমি পাবো। ম্যাটার করবে তুমি 1 গ্রাম নিয়েছো না 100 গ্রাম নিয়েছি। আমরা দুজনকে আমাদের দুজনের অ্যামাউন্ট বলবো না, ডেনসিটি ক্যালকুলেট করে দেখবো দুজনে সেম পাচ্ছি। স্পেসিফিক হিট, প্রেশার, আমি শুয়ে থাকি কি বসে থাকি, আমার বসে থাকলে মাথার যে এরিয়া আর শুয়ে থাকলে পিঠের যে এরিয়া, এরিয়া দুটো তফাৎ আছে। তার বলে কি প্রেশার চেঞ্জ হয়ে যাচ্ছে? না, বেশি এরিয়া বেশি ফোর্স, কম এরিয়া কম ফোর্স। টেম্পারেচার, এক বালতি জলকে ফোটাচ্ছি আর 1 চামচ জলকে ফোটাচ্ছি, দুজনেই 100 ডিগ্রিতে ফুটবে। অ্যামাউন্টের উপর কি ডিপেন্ড করলো বয়লিং পয়েন্ট? না। আচ্ছা, ওপরের পয়েন্টে তুমি ফোর্স লিখতে পারো, ফোর্স ইকুয়ালস টু এম এ, মোমেন্টাম, এগুলো সব লিখতে পারো। ইন্ট্রিনসিক বা এক্সটেন্সিভ প্রপার্টিতে ভেলোসিটিটা ডিপেন্ড করে। ঠিক আছে, তা এগুলো কি? এগুলো হচ্ছে কোয়ালিটি। আচ্ছা, রেজিস্টিভিটি, রেজিস্টিভিটি কিন্তু ওপরে রেজিস্ট্যান্স, ওপরে রেজিস্ট্যান্স, বড় তার হলে বেশি রেজিস্ট্যান্স, মোটা তার হলে কম রেজিস্ট্যান্স। কিন্তু রেজিস্টিভিটি তো মেটেরিয়ালের কোয়ালিটি, তা রেজিস্টিভিটি হলে কন্ডাক্টিভিটিও হবে। তাহলে দিস আর দ্য কোয়ালিটি ডিপেন্ডেন্ট, নট কোয়ান্টিটি ডিপেন্ডেন্ট, কোয়ালিটি ডিপেন্ডেন্ট প্যারামিটার। মজার কথা কি জানো? মজার কথা হচ্ছে ইন্ট্রিনসিক প্রপার্টিগুলো বেসিক্যালি রেশিও বিটুইন টু এক্সট্রিনসিক প্রপার্টি। ইন্ট্রিনসিক প্রপার্টি equals to ratio between two extrinsic property.
extrinsic property 1 divided by extrinsic property 2, তুমি দুটো এক্সটেন্সিভ প্রপার্টির রেশিও নাও, ইন্ট্রিনসিক প্রপার্টি পেয়ে যাবে। কেন না, এটাও ফাংশন অফ মাস আর এটাও ফাংশন অফ মাস। তাহলে এম ইন্টু ধরো এফ কে সাম কনস্ট্যান্ট, আর এটাও এম ইন্টু ধরো জি কে সাম কনস্ট্যান্ট। তাহলে কি হলো, দুটো জায়গা থেকে এম এম উড়ে গিয়ে পড়ে রইল কি, জাস্ট ওই কেটা। খুব ইজি এক্সাম্পল দিচ্ছি। ফোর্স equals to mass into acceleration, equals to mass equals to হচ্ছে হাইট ইন্টু এরিয়া মানে ভলিউম ইন্টু ডেন্সিটি ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে আচ্ছা, এরিয়াটাকে এ লিখবো না, ক্যাপিটাল এ লিখবো, স্মল এ লিখবো না। ক্যাপিটাল এটা স্মল এটা তো হচ্ছে ইয়ে নাম কি, ঠিক আছে। তাহলে ফোর্স বাই এরিয়া ইকুয়ালস টু এম এইচ ইন্টু এ ইন্টু রো ইন্টু স্মল এ ডিভাইডেড বাই ক্যাপিটাল এ। তাহলে এখান থেকে কী হচ্ছে, এই এরিয়া এরিয়া ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে কী কী পড়ে রইল, হাইট, রো অ্যান্ড অ্যাক্সিলারেশন। এবার হাইট যদি কনস্ট্যান্ট হয়, যেমন এয়ার এর হাইটটা কনস্ট্যান্ট, তাহলে এও কনস্ট্যান্ট হবে। আর এইচ এ যেহেতু কনস্ট্যান্ট, এইচ ইন্টু এ যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এটা কি হয়ে গেল, ইন্ডিপেন্ডেন্ট অফ মাস হয়ে গেল। বা তুমি ডেন্সিটিকেই দেখো, ডেন্সিটিকে আমি এভাবে করতে পারি, মাস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভলিউম। তাহলে মাস ইকুয়ালস টু কে ইন্টু ভি, কে ফর সামথিং ভ্যারিয়েবল কনস্ট্যান্ট, তাহলে এম বাই ভি ইকুয়ালস টু কে, এটাই তো ডেন্সিটি, মাস বাই ভলিউম। তাহলে মাস যতই চেঞ্জ হোক না কেন, ভলিউম তো সেই প্রপোর্শনই বাড়বে, তাই কেটা কখনো চেঞ্জ হবে, কে কোনোদিন চেঞ্জ হবে না। এটা হয়ে গেল ইন্ট্রিনসিক। এটা কখনোই চেঞ্জ হচ্ছে না। তাই জলের ডেন্সিটি জলের মাসের ওপর ডিপেন্ড করে না। যদি জলের মাস বাড়াও, যদি জলের মাস কমাও, চেঞ্জ হবে না। তো এইভাবে আমরা এই সব জিনিসপত্রগুলোকে দুটো ভাগে ভাগ করে নিতে পারি। এবার এদের মধ্যে থেকে চারটে প্রপার্টি আমাদের খুব দরকার। কি কি প্রপার্টি? এগুলোই থার্মোডাইনামিক্সের ডিজাইনটা করে। থার্মোডাইনামিক প্যারামিটার্স, এদেরকে বলা হয় থার্মোডাইনামিক প্যারামিটার্স। চারটে না, আপাতত 5টা নিয়ে কাজ করি, পরে বাকিগুলো দেখব। থার্মোডাইনামিক প্যারামিটার্স, একটা হচ্ছে প্রেসার, আরেকটা হচ্ছে ভলিউম, একটা হচ্ছে টেম্পারেচার, আরেকটা হচ্ছে নাম্বার অফ মোলস।
মাস নয় কিন্তু, নাম্বার অফ মোলস। খেয়াল করে দেখো, যেটা ওপরে লিখলাম সেই দুজনেই কিন্তু ইন্ট্রিনসিক, এরা দুজনেই ইন্ট্রিনসিক। আমি মোটা হচ্ছি কি রোগা হচ্ছি, আমার বডির টেম্পারেচার জ্বর আসলে কিন্তু 98.4 এর ওপরেই যায়, আমার মাসের ওপর ডিপেন্ড করে না। কিন্তু আমি মোটা হচ্ছি কি রোগা হচ্ছি তার উপর কিন্তু আমার নাম্বার অফ মোলস ডিপেন্ড করে, যে আমার কতগুলো মলিকিউল আমার বডিতে রয়েছে, আমি কতটা জায়গা দখল করছি, সেটাও ডিপেন্ড করে। তো এগুলো হচ্ছে এক্সটেন্সিভ, এক্সট্রিনসিক। মজার কথা দেখো, যখন এই চারটের মধ্যে রিলেশন লেখা হয় তখন কিন্তু পিভি ইকুয়ালস টু এনআরটি লেখা হয়, মানে একটা ইন্ট্রিনসিক ইন্টু একটা এক্সট্রিনসিক equals to another intrinsic into another extrinsic, some constant into I. তাহলে পুরো ব্যাপারটা কিন্তু দুদিক থেকে ব্যালেন্সড। দুটো এক্সট্রিনসিকের গুণফলকে দুটো ইন্ট্রিনসিকের গুণফলের সঙ্গে ইকুয়াল করা হয়নি। These are called thermodynamic parameters. What they offer us? They offer us, আচ্ছা আরেকটা প্যারামিটার আছে, সেটার নাম হচ্ছে হিট। হিটকে কিউ দিয়ে লেখা হয়, আর 6 নম্বর হচ্ছে ওয়ার্ক, ওয়ার্কে ডাব্লিউ দিয়ে, এই দুটোই কিন্তু এক্সটেন্সিভ, সো নো প্রবলেম। এরা আমাদের কি অফার করে? এরা আমাদের অফার করে থার্মোডাইনামিক প্রসেসেস। থার্মোডাইনামিক প্রসেসেস কি কি আছে? চারটে প্রসেস আছে। নাম্বার 1 আইসোবারিক, বার হচ্ছে প্রেসার ইউনিট, তো আইসোবারিক মানে ইকুয়াল প্রেসার। Thus isobaric means constant pressure, constant pressure process। তো আমি যেটা গ্রাফ আঁকি তাই সেটা দেখতে কেমন হবে? আমরা আইসোবারিক প্রসেসকে চিনব কি করে? থ্রু গ্রাফ। আমি যেটা গ্রাফ আঁকি, এদিকে প্রেসার এদিকে ভলিউম, মানে আমি বয়েলস ল গ্রাফ আঁকার চেষ্টা করছি, তো কনস্ট্যান্ট প্রেসার হলে ব্যাপারটা এরকম দেখতে হবে। হরিজন্টাল, P constant। নেক্সট হচ্ছে আইসোকোরিক, ইকুয়াল ভলিউম, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। পৃথিবীতে যত ন্যাচারাল প্রসেস আছে সবাই হচ্ছে আইসোবারিক। যদি প্রেসার কোথাও গন্ডগোল হয়ে যায় তাহলে সেখানে স্টর্ম তৈরি হয়, সেখানে ফ্লো তৈরি হয়। অল ন্যাচারাল processes আর আইসোবারিক ইন নেচার। ঠিক তেমনি অল আর্টিফিশিয়াল প্রসেস, যেমন আমি রান্না করছি প্রেসার কুকারের মধ্যে, প্রেসার কুকারের বাউন্ডারি কিন্তু কনস্ট্যান্ট, ওরা কিন্তু বড় হচ্ছে না ছোট হচ্ছে না, তারা কিন্তু আইসোকোরিক। এর গ্রাফ কেমন হবে দেখতে?
পি এদিকে, ভি এদিকে, এরকম ভি কনস্ট্যান্ট। 11টা নাকি? 2 মিনিট, 2-3 মিনিট। ওকে, নেক্সট প্রসেস আইসোথার্মাল। এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে নামটা কেন। আইসো মানে ইকুয়াল, থার্মাল মানে হিট বা টেম্পারেচার, ইকুয়াল টেম্পারেচার, তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্টে বয়েলস ল মানে বয়েলস ল এর কার্ভ, মানে P1 V1 ইকুয়ালস টু P2 V2। তাহলে গ্রাফ কেমন হচ্ছে, তাহলে গ্রাফ হয়ে যাচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, যেটা আমরা ওই গ্যাস ল করার সময় দেখেছিলাম। এদিকে P, এদিকে V, it will be coming parallel to this one and going parallel to this one like this. আর নেক্সট হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস মানে হচ্ছে constant heat, no change of heat, no change of heat, other or no change of heat, মানে Q equals to 0, কোনো সাপ্লাইড হিট 0 আছে। যেখানে হিট যে লিখেছিলাম এটা সাপ্লাইড হিট ছিল। ওকে, দিস ইজ সাপ্লাইড ওয়ান। তাহলে এক্ষেত্রে গ্রাফ কেমন হবে, এক্ষেত্রে ইকুয়েশনটা কি হবে, ইকুয়েশন হয়ে যাবে P1 V1 by T1 equals to P2 V2 by T2। তাহলে গ্রাফটা একটুখানি স্ল্যান্টেড হবে। এদিকে P, এদিকে V, the graph will be like this, slanted, not parallel, coming parallel, going parallel, like this। তাহলে এই চারটেকে যদি একসঙ্গে মেশাও তাহলে কনস্ট্যান্ট প্রেসারের গ্রাফটা যাচ্ছে এরকম, কনস্ট্যান্ট ভলিউমের গ্রাফটা নামছে এরকম, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা নামছে হচ্ছে এরকম, এটা আইসোথার্মাল, আর এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক। এই বরাবর P, এই বরাবর V। আইসো বার, আইসো কোর, আইসোথার্ম, অ্যাডিয়াবেটিক। মানে যে কোনো গ্রাফ যেটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা নয় কিন্তু প্রেসার আর ভলিউমের সাথে সাথে এরকম ভাবে চেঞ্জ হচ্ছে, সেটাই অ্যাডিয়াবেটিক। অ্যাডিয়াবেটিক আইসোথার্মাল উপরে থাকতে পারে, নিচেও থাকতে পারে, ডিপেন্ড করে। বাট দিজ আর thermodynamics process. This gives us many kind of functions. This is the last portion of today, thermodynamic function. দু রকমের ফাংশন হয়, একটা হচ্ছে স্টেট ফাংশন, মানে যেটা খালি ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করে, লাইক ভেক্টর। ভেক্টর কি, মাঝে পাথ কিরকম হলো তার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ডস অন ইনিশিয়াল ভ্যালু অ্যান্ড ফাইনাল ভ্যালু। এরা কিন্তু ভেক্টর নয়, ইউনিট মানে ফাংশনগুলো দেখলেই বুঝতে পারবে।
ঠিক আছে, এটা অ্যানালগাস টু ভেক্টর, অ্যানালগাস টু ভেক্টর। এটা ভেক্টর নয়, এদের নেচারটা অ্যানালগাস টু ভেক্টর। যেমন টেম্পারেচার, কখন ডিসকানেক্ট হয়ে গেছিল? হ্যালো, কতক্ষণ ডিসকানেক্ট হয়ে গেছিল? হ্যালো, বলছি কতক্ষণ ডিসকানেক্ট হয়ে গেছিল? আচ্ছা ঠিক আছে, তাহলে তো বেশি হয়নি। জাস্ট আমি স্টেট ফাংশন বলছি। স্টেট ফাংশন হচ্ছে এমন একটা জিনিস যেটা অ্যানালগাস টু ভেক্টর, ডিপেন্ড অন ইনিশিয়াল ভ্যালু অ্যান্ড ফাইনাল ভ্যালু। ঠিক আছে, যেমন ধরো টেম্পারেচার, টেম্পারেচার ডিপেন্ড করে না মাঝখানে কী হয়েছে, আমি জাস্ট দেখতে পাই যে ফাইনাল টেম্পারেচার কত আর ইনিশিয়াল টেম্পারেচার কত। ওকে, প্রেশার, টোটাল হিট, ইন্টারনাল এনার্জি, মোলস, ভলিউম, ডিপেন্ড করে আমি ওটা বাড়িয়ে কমাচ্ছি, কমিয়ে বাড়াচ্ছি, বাড়িয়ে কমিয়ে আবার বাড়াচ্ছি, ম্যাটারটা ডিপেন্ড করে। আমার দেখতে হবে খালি ফাইনাল ভ্যালু কত আর ইনিশিয়াল ভ্যালু কত। আর এটা হচ্ছে পাথ ফাংশন, ইট ইজ অ্যানালগাস টু স্কেলার। ডিপেন্ড করে কোন রাস্তা দিয়ে যাচ্ছি, ডিপেন্ড অন দ্য পাথ, মানে চেঞ্জ, হাউ দ্য চেঞ্জ ক্যারিজ আউট, ডিপেন্ডস অন দ্য পাথ অর চেঞ্জেস। এক্সাম্পল, দুটো জিনিস আছে, একমাত্র সাপ্লাইড হিট আর ওয়ার্ক ডান। এটা তোমরা কমন সেন্সেও বুঝতে পারবে। আমি একটা জিনিসকে কম্প্রেস করছি, তাহলে আমি কিছুটা ওয়ার্ক করলাম, আর সেটাকে এক্সপ্যান্ড করছি, তার মানে ও আমাকে কিছু ওয়ার্ক করে দিচ্ছে না। টানছি, তাহলে কিন্তু আমি ওয়ার্কটাই করছি। চাপছি তাতেও ওয়ার্ক করছি, টানছি তাতেও ওয়ার্ক করছি। তাই জন্য এটা ডিপেন্ড করে হচ্ছে তুমি কতটা কি পাথে ফলো করছো। আমি যদি গ্রাফ টানি, this is suppose a change, here is a point and here is a point, I can come like this, এবার P আছে, এবার V আছে, তাহলে it is P1 V1 and this is P2 V2. Suppose it is T1, it is T2, so I can come like this, I can come like this, I can come like this, whatever it is, P2 minus P1 constant, V2 minus V1 constant, and T2 minus T1 ও constant। তাহলে এগুলো হলো স্টেট ফাংশন। কিন্তু আমি যদি এর তলার এরিয়াটা নিতে চাই, ধরো ব্লু এর তলায় আমি এরিয়া নিচ্ছি, কতটা এরিয়া এটা কভার করছে, তাহলে এই যে এরিয়াটা হবে, আমি যদি গ্রিনের তলার এরিয়া নিতে চাই, সেম এরিয়া কিন্তু হবে না। আর আমি যখন থার্মোডাইনামিক্স পড়িয়েছিলাম, এই গ্যাস ল পড়িয়েছিলাম, আর আমি যদি পিঙ্কের তলায় এরিয়া নিতে চাই, তাহলে সেম এরিয়া কিন্তু হবে না। আমি যখন গ্যাস ল পড়িয়েছিলাম তখনই আমি বলেছিলাম প্রেশার ইন্টু ভলিউম ইজ অলওয়েজ ওয়ার্ক ডান। তাহলে P ইন্টু V, work done is not constant. The area not constant.
ডিপেন্ড আপন পাথ, কোন পাথটা কত বড়, কোন পাথটা কত ছোট, তার উপর ডিপেন্ড করে এটা কনস্ট্যান্ট মানে কি ভ্যালুতে আছে। তো সেই হিসেবে একটা স্টেট ফাংশন, একটা পাথ ফাংশন। ওকে, তাহলে মোটামুটি একটা ইন্ট্রোডাকশনটা গেল। আমরা এখান থেকে বলতে পারি যে আমরা টার্মিনোলজিগুলোকে